নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের ৪১তম অংশ। শম্ভুর কাকা জিজ্ঞেস করেছিলেন, কেমন লাগলো আমাদের দেশের লোকদের? বলেছিলাম, পথে বেরিয়ে এতজন ভালো লোকের দেখা পাবো আশা করিনি। তিনি বললেন, আমাদের একটা প্রবাদ আছে, ভালো লোকেরা পথে বেরোলে ভালো লোকের দেখা পায় আর মন্দরা মন্দ লোকের দেখা পায়। ফিরে এলাম ১ মে ১৯৪৯। স্টেশনে ওর সঙ্গে দেখালাম। দিদি, ছোট বোন আর আমার কন্যা এসেছে। বাড়ি পৌঁছে স্নান টান সেরে দিদিদের দেব বলে মাদ্রাজি শাড়ি বের করতেই দিদি কেঁদে বলল, বাবা কাল সকালে মারা গেছেন। মনে হয় যতদিন মানুষের মা বাবা বেঁচে থাকে ততদিন তাদের সম্পূর্ণ সাবালকত্ব লাভ করার পথে একটা বাধা থাকে। সে বাধাটা অবশ্যই সম্পূর্ণ মানসিক এবং একতরফা। বয়স্ক এবং শক্ত সমর্থ স্বাধীন ছেলে মেয়েদের জীবনে হস্তক্ষেপ করার সুযোগ, সামর্থ্য কিংবা ইচ্ছা কজন বুড়ো মা বাপেরই বা থাকে। বরং দেখা যায় কোনো এক অজ্ঞাত মুহূর্তে দুই পক্ষের ভূমিকা পাল্টেছে এবং ছেলেমেয়েরাই অভিভাবকত্ব গ্রহণ করেছে বা করবার চেষ্টা করেছে। আর ছেলেমেয়েদের দয়া দাক্ষিণ্যের উপর নির্ভরশীল হলে তো কথাই নেই। তবু মনে হয় বাপ মা নিতান্ত জলাগ্রস্ত না হলে সন্তানদের মানসিক নাবালকত্বর একটুখানি থেকে যায়। অন্তত একথা মনে হয় যে আমার কার্যকলাপের জন্য এদের কাছে যেন জবাব দিতে পারি এবং এরাও আমার কাজের জন্য কিছুটা দায়ী। আসলে এসব কিছুই নয়। মা বাবা গেলেই হঠাৎ যেন বয়সটা অনেকখানি বেড়ে যায়। মাথার উপর থেকে একটা চন্দ্রাতপকে তুলে নেয়। নিজেদের কেমন যেন অসহায় মনে হয়। আমার বাবার সঙ্গে আমার ২৫ বছর বয়সের পর থেকে কোনো সম্পর্ক ছিল না। আমার উপর অভিভাবকত্ব ছাড়তে চাননি বলে তার সঙ্গে আমার বিরোধ। তারপর ১৬ বছর কেটে গেছিল। বাবাকে বাদ দিয়ে জীবন কাটাতে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম। ভাই বোনেদের যত কষ্ট হয়েছিল আমার তার কিছুই হয়নি। শুনতে হৃদয়হীন লাগলেও এই হলো সত্য। এই বিবাদ যে বাবার দিক থেকে কোনোদিনও মিটবার নয় এও আমি জানতাম। অথচ তিনি নিজেই সর্বদা আমাদের স্বাধীনভাবে চিন্তা করতে আর নিজের কর্মফল নিজে বহন করতে বলতেন। আক্ষেপের স্থান না থাকলেও যখন দেখলাম চোখের সামনে ও বাড়ির জীবনযাত্রার ছন্দটা বদলে গেল, তখন যথেষ্ট কষ্ট হয়েছিল। শেষ ২ বছর বাবা শারীরিক ও মানসিক দিক থেকে পঙ্গু হয়ে এসেছিলেন। কোনো রকম দাবিও ছিল না। মনে হতো কথা বলতে অনিচ্ছুক। পরে শক্তিও কমে গেল। তবু তার প্রবল ব্যক্তিত্বের প্রভাব সমস্ত বাড়ির ওপর বিরাজ করত। ৪ ছেলের বিয়ে হয়েছে, ১টি-২টি ছেলে মেয়েও আছে। তবু সব কিছু চলছিল আগেকার নির্দিষ্ট নিয়মে। সেই নিয়মটি ছিল যুক্তিযুক্ত, সুস্থ, শান্তিপূর্ণ। মুশকিল হলো স্বাধীন মতামত বলতে বাবা তার নিজের বিচারের বাইরে কিছু পছন্দ করতেন না। বাবা যখন সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিলেন তখনও নিয়মটি নিজের বলিষ্ঠতার জোরে দাঁড়িয়ে রইল। কিন্তু তার তিরোধানের সঙ্গে সঙ্গে হাওয়া পাল্টে গেল। ওই সংসারের সুন্দর ঐক্যে ক্রমে চির ধরে গেল। দিদি মহারানী স্কুলের অধ্যক্ষের পদ ছেড়ে গোখের কলেজে অধ্যাপনা করতে লাগলো। সংসারে কোনো অশান্তি দেখা যেত না। চতুর্থ ভাই সরোজের সুব্যবস্থাপনায় কোঅপারেটিভের নীতিতে সুন্দরভাবে গৃহস্থালি চলত। আজ পর্যন্ত আমার মনে হয় বর্তমানে বাসস্থান, চাকর বাকর, বাড়ির মাস্টার, ছোটদের তদারকি ইত্যাদি সাংসারিক বিষয়ে সহজে নিষ্পত্তি হতে পারে সরোজের সেই গার্হস্থ্য সমবায়ের নীতির সাহায্যে। এ নিয়ে একটা গল্পও লিখেছি। তবে মা সংসার পরিচালনা থেকে সরে না দাঁড়ালে এমন ভালো নিয়মটা হয়তো উদ্ভাবিতই হতো না। সবাই মাথাপিছু সমান হারে টাকা জমা দিল। যে যার ক্ষমতা বুঝে এক একজন এক একটা ডিপার্টমেন্টের ভার নিল। বাস, মেশিনের মতো গেরস্থালি চলতে লাগলো। তবে বেশি দিনের জন্য নয়। ছোট ভাই জ্যোতি আলাদা ফ্ল্যাট নিল। ছোট বোন লতিকা কার্শিয়াংয়ে ডাউহিল স্কুলের ইতিহাস বিভাগের ভার নিয়ে সেখানে যাবার তোড়জোড় করতে লাগলো। এদিকে মাকে খুব সুখী মনে হতো না। সারা জীবন যে মানুষ একা হাতে নীরবে নির্বিবাদে একটা বড় সংসার পরিচালনা করে এসেছে, হঠাৎ তাকে ছুটি দিলে তার কি বাকি থাকে? বই পড়ে উলবনে জেলি করে কোনো কাজের মেয়ের মন ওঠে না, তা যত বয়সই হোক না কেন। মার তখন ৬৫ বছর বয়স। আমি ভাবতাম আরও ১০ বছর মা এভাবে কাটিয়ে যাবেন।
কিন্তু মন যে খারাপ তার কি হবে। লতিকা মাকে বললেও ওসব চলবে না। ডাউহিলে আমি কটেজ পাবো, তার দেখাশোনা কে করবে? ও আমার আসে না, তুমি না গেলে আমার বড্ড কষ্ট হবে। বাস, আর কথা নেই। কোনোদিনও মাকে নিজের সুখ সুবিধার জন্য কিছু করতে দেখিনি, আবার অন্য লোকের কষ্ট দেখলে কোনোদিন পিছপা হতেও দেখিনি। সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল লতিকার সঙ্গে মা যাবে, ওদের পুরনো কাজের লোক বিষ্ণু যাবে। লতিকা একরকম তার কোলে পিঠে মানুষ, সুতরাং তার কর্তাগিরির সীমা নেই। এছাড়া ছুটি কাটাতে আমরা সবাই পালা করে তো যাবই। কাঠের বাক্সে বাসনপত্র প্যাক হলো, জিনিসের তো আর অভাব ছিল না। গরম কাপড় চোপড় কেনা হলো, বোনা হলো। মা পাহাড় ভালোবাসেন, তার ওপর ওখানকার ঘর সংসার দেখতে হবে। আবার তার মুখে হাসি ফুটল। যতদূর মনে হয় 1950 সালের মার্চ মাসে বাবা যাওয়ার 1 বছর পরে ট্রেনে করে মা, লতিকা, বিষ্ণু রওনা হলেন। সঙ্গে দু একজন গেল, তারা কারা মনে নেই। আসলে মার জন্য এই প্রথম আমাদের মনে ভাবনা ঢুকেছিল। বাবা থাকতে থাকতেই মার ব্লাড সুগার ধরা পড়েছিল। ক্রমে রোগা হয়ে যাচ্ছিলেন। খাওয়া দাওয়ার বড় বেশি ধরকাট। ভাত বন্ধ, মিষ্টি বন্ধ। মিষ্টি বন্ধে আপত্তি ছিল না, কিন্তু দুপুরে এক মুঠো ঝোল ভাত না খেলে মার কষ্ট হতো। মুখে কিছু বলতেন না। মা মরা মেয়ে, পরের বাড়িতে মানুষ। সেখানে অনেক স্নেহ পেলেও মুখ ফুটে কোনোদিনও কিছু দাবি করতেন না। ওই দাবি না করাটাই স্বভাব হয়ে গেছিল। 2-3 বার কথা নেই বার্তা নেই অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। ডাক্তার বললেন বেশি ইনসুলিন পড়েছে। ইদানিং বেশ ভালোই ছিলেন, আর সেখানকার পরিষ্কার ঠান্ডা হাওয়ায় যে দেখতে দেখতে শরীরের উন্নতি হবে তাতে কারো সন্দেহ ছিল না।